আগের দিন আমরা কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির খানিকটা পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রিতে একটা অল্প সময়ের মধ্যে অনেকগুলো কম্পাউন্ডকে চট করে বানিয়ে ফেলা যায়। তার জন্য একটা অ্যাপ্রোচ আমরা পড়েছিলাম যেখানে ছোট প্লাস্টিক বিডের ওপরে ছোট ছোট বিল্ডিং ব্লক বসিয়ে রিয়াকশান করা হয়। যেমন আমরা যদি এরকম একটা প্লাস্টিক বিডের ওপরে তাদেরকে 8টা ভাগে ভাগ করে সেই বিটগুলোকে যদি বিল্ডিং ব্লক এর সাথে জুড়ে দিই, তাহলে আমাদের কাছে এইরকম কতগুলো বিট তৈরি হবে যেখানে বিল্ডিং ব্লক এটা ওই বিডের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে জুড়ে বসে থাকবে। এইটা জেনারেলি করা হয় একটা বিল্ডিং ব্লকের এই এ জিনিসটার একটা সলিউশন নেওয়া হয়। সেটা নেওয়া হয় বেসিক্যালি একটা ছোট প্যাকেট বা ব্যাগের মধ্যে, একটা ভেসেলের মধ্যে, এবং আমাদের যে বিটটা আছে সেই বিটটাকে নিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে ওই সলিউশনের মধ্যে ওটাকে চুবিয়ে রাখা হয়। তারপরে এটা তখন বিডের সাথে যোগ হয়ে যায়, আর এক্সট্রা এটাকে আমরা জাস্ট ব্যাগটাকে যখন ওখান থেকে তুলে নেব তখনই এক্সট্রা এটা বেরিয়ে যাবে। পিউরিফিকেশান স্টেপটা অনেক ইজি হবে, এবং তারপর ওটাকে ভালো করে ওয়াশ করে নেব যাতে এক্সট্রা কোনো কিছু যদি ওর গায়ে অ্যাডহিয়ার করে থাকে তাহলে সেটাকেও ওয়াশ করে বের করে দেবো। এবং তারপরে এই যে ব্যাগটা আছে এই ব্যাগটাকে আবার আরেকটা ভেসেলের মধ্যে চোবাবো যেখানে বিল্ডিং ব্লক বিটা আছে। এরকম আমরা 8টা ব্যাগকেই ওর বির মধ্যে চোবাতে পারি, কারণ তাহলে আমাদের বেসিক্যালি একই জিনিস তৈরি হবে। কিন্তু আমরা চুজ করতে পারি যে এইরকম দুটো ব্যাগকে আমরা বির মধ্যে চোবালাম, এই দুটো ব্যাগকে আমরা সির মধ্যে চোবালাম, এই দুটো ব্যাগকে আমরা ডির মধ্যে চোবালাম, এই দুটো ব্যাগকে আমরা ইর মধ্যে চোবালাম। এইরকম করে করে আমরা তাহলে 4টে ডিফারেন্ট সেট পাবো। প্রথম সেটটাতে এ বি ইউনিটটা থাকবে, তারপরেরটাতে এসি থাকবে, তারপরেরটাতে এডি, তারপরটাতে এই থাকবে। আবার এই ব্যাগগুলোকে ভালো করে যদি ওয়াশ করে নিই তাহলে এক্সেস বি বা সি বা ডি বা ই এগুলোকে ওয়াশ করে নিতে পারি। তারপর এদেরকে এই প্রত্যেকটা ব্যাগকে যদি আলাদা আলাদাভাবে আমরা 8টা আলাদা আলাদা ভেসেলে চোবাই, যেখানে বিল্ডিং ব্লক হিসেবে এফ জি এইচ আই জে কে এল এম এই রকম সব নানা রকমের বিল্ডিং ব্লক রয়েছে, তাহলে জাস্ট এই 3টে স্টেপের করার পরেই আমরা এই বিটগুলোর গায়ে 3টে ডিফারেন্ট মলিকিউলকে পাবো, যাদের প্রত্যেকের প্রথম বিল্ডিং ব্লকটা হচ্ছে এ, তারপরের বিল্ডিং ব্লকটা কোনো ক্ষেত্রে বি, কোনো ক্ষেত্রে সি, কোনো ক্ষেত্রে ডি, এবং কোনো ক্ষেত্রে ই। তারপরের বিল্ডিং ব্লকটা সবার জন্য আলাদা, কোনোটা এফ, কোনোটা জি, কোনোটা এইচ, কোনোটা আই, কোনোটা জে, কোনোটা কে, কোনোটা এল এবং কোনোটা এম। তো এইরকমভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে 8খানা ডিফারেন্ট মলিকুল বানাতে পারি, এবং প্রোভাইডেড আমাদের কাছে যদি রিলায়েবল রিয়াকশান থাকে যে এই বিডের সাথে বিল্ডিং ব্লক এর যে কানেকশান আছে সেটাকে আমরা রিলায়েবলি এবং রিপ্রোডিউসিবলি সেটাকে ক্লিভ করতে পারি, যাতে এই 3টে বিল্ডিং ব্লকের যে মলিকিউলটা সেটা বিটকে ছেড়ে দিয়ে আলাদা হয়ে সলিউশনে বেরিয়ে আসে, তাহলে আমাদের কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির এই অ্যাপ্রোচটা অতি অল্প সময়ের মধ্যে এই 8খানা মলিকুলকে বানাতে হেল্প করবে। কিন্তু এখানে একটা সমস্যা থেকে গেল, সেটা হচ্ছে যে খুব অল্প টাইমের মধ্যে আমি কাজটা করে ফেললাম, সেটা ঠিকই আছে, কিন্তু আমাদের প্রচুর ভেসেল লাগছে। এই রিয়াকশানটা করতেই আমাদের 8খানা ভেসেল লাগবে, যে প্রত্যেকটা ভেসেলের মধ্যে কোনোটাতে এফ থাকবে, কোনোটাতে জি থাকবে, কোনোটাতে এইচ থাকবে, কোনোটাতে আই থাকবে। তাই আমাদের 8খানা এরকম ভেসেল লাগবে এই আলাদা আলাদা জিনিসগুলোর জন্য। প্রথমে আমরা একটা ভেসেল দিয়ে শুরু করেছিলাম। আমাদের এই যে কটা টি ব্যাগ ছিল, 8টা টি ব্যাগ ছিল, তার মধ্যে বিটগুলো ছিল, তাদেরকে আমরা প্রথমে একটা ভেসেলের মধ্যে চুবিয়েছিলাম, তার মধ্যে সব এ ছিল। তারপরে সেগুলোকে আবার 4 ভাগে ভাগ করে সেগুলোকে চোবাচ্ছিলাম 4টে ডিফারেন্ট ভেসেলের মধ্যে, যেটাতে একটাতে বি আছে, একটাতে সি আছে, একটাতে ডি আছে, একটাতে ই আছে। তো এবার আমাদের 8খানা ভেসেল লাগছে। এরপর যদি আমরা আরও বাড়াতে চাই, 8এর জায়গায় যদি 16টা দিতে চাই, অর্থাৎ যদি যে 4th গ্রুপটা এখানে বসবে সেটা যদি ওই 8টার জন্য আলাদা আলাদা হয়, তাহলে আমাদের আবার 8খানা ভেসেল দিতে হবে। তো এই রকম করে করে জিনিসটা এগোতে থাকে, বাট ভেসেলের সংখ্যা প্রচুর বেশি হবে। তাহলে এটার হাত থেকে বাঁচার জন্য একটা অন্য টেকনিক আবিষ্কার করেছে যাতে ভেসেলের সংখ্যাটা কম লাগে।
এই আগের এক্সাম্পলটা এটা কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি রিকোয়ারমেন্টকে ফুলফিল করছে, কারণ মোর দ্যান ওয়ান সাবস্টেন্সকে সেম টাইমে বানানো যাচ্ছে, কিন্তু সেভারাল রিয়াকশন ভেসেল আর রিকোয়ার্ড। তাহলে কেমিস্টরা সবসময় এটাকে অপটিমাইজ করার জন্য চেষ্টা করে যাতে টু মেক ইভেন মোর কম্পাউন্ডস ইন দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইনভলভ। whenever possible they want to be able to make many different compounds in the same reaction vessel in a minimum number of steps. That should be the goal of the combinatorial chemistry. And as far as green chemistry is concerned, that is also more resource efficient. তাহলে এবার দেখি আর একটা সফিস্টিকেটেড অ্যাপ্লিকেশান আছে যেটা কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির ক্ষেত্রে খুবই জনপ্রিয়। সেটা হচ্ছে আমরা 3টে ব্যাচের বিড নেব। হ্যাঁ, 3টে ব্যাচের বিড নেব যাদের 3টে সেপারেট কন্টেনার আছে। তার মানে আমি কন্টেনারগুলো আঁকিনি, কিন্তু তুমি ধরে নাও এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, আর এটা একটা কন্টেনার, ঠিক আছে? তাহলে 3খানা কন্টেনারের মধ্যে তোমার কাছে আছে হচ্ছে বিল্ডিং ব্লক এ লাগানো একটা সেকশন, বিড অনেকগুলো বিড আছে যেটাতে বিল্ডিং ব্লক এ লাগানো, আর একটাতে বিল্ডিং ব্লক বি লাগানো, আর একটাতে বিল্ডিং ব্লক সি লাগানো। এইটা আমরা কন্টেনার 1-এর মধ্যে এর সলিউশন নিয়েছিলাম, তার মধ্যে আমরা ওই বিডের ব্যাগটাকে চুবিয়েছি। কন্টেনার 2-র মধ্যে আমরা বির সলিউশন নিয়েছিলাম, তার মধ্যে আমরা বিডের ব্যাগটাকে চুবিয়েছি। আর কন্টেনার 3-র মধ্যে আমরা সির সলিউশন নিয়েছিলাম, তার মধ্যে আমরা বিডের ব্যাগটাকে চুবিয়ে তারপরে আবার ওয়াশ করে বের করে দিয়েছি। এক্সট্রা যা ছিল সেগুলো হয়ে গেছে, বিডগুলোকে বের করে দিয়েছি। বের করে এদেরকে দেখো, প্রথমে আমরা সেপারেট রেখেছি, বিড এ একটা জায়গায়, বিড বি একটা জায়গায়, বিড সি একটা জায়গায়। এবার তাদেরকে আবার বের করে ফেললাম। হ্যাঁ, বের করে তাদেরকে একটা জায়গায় মিশিয়ে ফেললাম। এই 3টেকে বের করে মিশিয়ে ফেললাম। মিশিয়ে দিলে আমার কাছে ইকুয়াল নাম্বার অফ বিটস থাকবে, যার এ লাগানো আছে, বি একটাতে সেকশনে লাগানো আছে, আর এটাতে সি লাগানো আছে। এবার তাদেরকে আবার 3টে সেপারেট কন্টেনারে ভাগ করে ফেললাম। তার মানে আমার আগে যে 3টে কন্টেনার ছিল, এবারেও সেই 3টে কন্টেনারই থাকবে। আমি কন্টেনারের নাম্বারটা বাড়াচ্ছি না। এমনভাবে ভাগ করেছি যাতে প্রত্যেকটা কন্টেনারে একটা করে এ, একটা করে বি, আর একটা করে সি থাকে। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ কন্টেনার কিন্তু সেই একই রইল, 3টে কন্টেনার। প্রথমে আমরা যে করেছিলাম সেখানে জাস্ট এ বি সি 3টে আলাদা আলাদা ছিল, এখন এ বি সি মিক্সড অবস্থায় আছে। এবার এই কন্টেনারের মধ্যে আমি কার সলিউশন দেব, কোন বিল্ডিং ব্লকের সলিউশন দেব, সেটা তো আমার হাতে নির্ভর করে। তাহলে আমি যদি এর মধ্যে এর সলিউশন দিই, এর মধ্যে যদি বির সলিউশন দিই, আর এর মধ্যে যদি সির সলিউশন দিই, তাহলে জিনিসটা কীরকম দাঁড়ায়? তাহলে এবার কন্টেনার 1 যেটা, যার মধ্যে এ বি সি 3টেই ছিল, সেখানে তৈরি হবে এ, কারণ আমি এ দিয়েছি, বি এ কারণ আমি এ দিয়েছি, আর সি এ কারণ আমি এ দিয়েছি। এখানে তৈরি হবে এ বি, বিবি, আর সিবি। এখানে তৈরি হবে এসি, বিসি, আর সিসি। তার মানে এই যে লাস্টে যে বিল্ডিং ব্লকটা আছে সেটার সলিউশনটা আমরা এখানে দিয়েছি। কন্টেনার 3-র মধ্যে দিয়েছি সি, কন্টেনার 2-র মধ্যে দিয়েছি বি, আর কন্টেনার 1-এর মধ্যে দিয়েছি এ। বুঝতে পারছো কি বলছি আমি? বোঝা যাচ্ছে? তাহলে দিয়ে তুমি বলতে পারো কি হচ্ছেটা কি, মানে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে যে তুমি আগেরটার সঙ্গে কম্পেয়ার করলেই দেখতে পাবে যে কেউ একজন এসছে, সামওয়ান অন সুইজে, কোথায় গেল? হ্যাঁ, আগেরটার সঙ্গে কম্পেয়ার করলেই দেখতে পাবে আগের যে মেথডটা ছিল সেটাতে এই স্টেপ অবধি যেতে গেলে তোমার 9খানা কন্টেনার লাগতো বা 9খানা ভেসেল লাগতো। সেটা কিন্তু আমার লাগেনি, আমি 3টে কন্টেনারেই কাজ করে যাচ্ছি দিব্যি। আচ্ছা, এবার এদেরকে আবার বের করলাম, বের করে মিশিয়ে দিলাম। তার মানে একবার করে কন্টেনারের মধ্যে একবার করে সেপারেট করে রাখছি, একটা ব্যাচ শেষ হলে বা একটা ব্যাচ শুরু হওয়ার আগে কন্টেনারে ভাগ করে রাখছি, তবে রিয়াকশান হয়ে যাচ্ছে তখন সব বের করে আবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবার ভাগ করে ফেললাম। এদেরকে বলছে দেখো, অল দ্য বিডস আর এগেন ওয়াশড অ্যান্ড দেন মিক্স টুগেদার। আবার 3টে কন্টেনারে ভাগ করলাম। কীরকমভাবে ভাগ করলাম? যাতে এ, বি এ, সি এ বি, বিবি, সিবি, এসি, বিসি, আর সিসি এরা প্রত্যেকে, অর্থাৎ এই যে প্রথমে যে 9টা বিড আমরা দেখেছিলাম, সেই 9টা বিডের রিপ্রেজেন্টেশন যেন প্রত্যেকটা কন্টেনারে থাকে। সেটা কন্টেনার 1-এও আছে, কন্টেনার 2-তেও আছে, কন্টেনার 3-তেও আছে। আচ্ছা বলো তো, এই যে কন্টেনার 1টা, এখানে আমরা কোন বিল্ডিং ব্লকটা অ্যাড করেছি?
হ্যাঁ এইটা অ্যাড করেছি। আচ্ছা এর মধ্যে কি অ্যাড করেছি? এর মধ্যে বি অ্যাড করে দিয়েছি, তার মানে লেজে সব বি হয়ে গেছে, দেখতে পেয়েছো? আর এইখানে দেখো আমি কি অ্যাড করেছি, দেখো সি। আচ্ছা তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এইখানে যা আছে, এইখানে যা আছে আর এইখানে যা আছে প্রত্যেকটা ইউনিক, তাই না? কমন নেই না কোথাও? কমন আছে কোথাও? কোথাও কমন নেই। তার তুমি টোটাল কটা কম্পাউন্ড বানিয়ে ফেলেছো 3টে সাইকেলের পরে? প্রত্যেকটাতে 9টা করে আছে, 3টে কন্টেনার আছে, 27টা কম্পাউন্ড তোমার বানানো হয়ে গেছে। জাস্ট 3টে সেট অফ রিয়াকশান করেছি, 27টা কম্পাউন্ড বানিয়েছি। কন্টেনার কটা লেগেছে আমার? 3টে কন্টেনার। তাহলে আগের থেকে মোর এফিশিয়েন্ট তো নাকি? এটা তো আমরা 3টে স্টেপে থেমে গেলাম। এবার আবার যদি এদেরকে বার করো, ধরো সাপোজ সে ফর এক্সাম্পল এদেরকে বার করো, তাহলে একে বার করলাম, একে বার করে মিশিয়ে দিলাম, তারপরে একে বার করে মিশিয়ে দিলাম, তারপরে এমনভাবে ভাগ করলাম 3টে কন্টেনারে যাতে প্রত্যেকটাতে 27টা করে কম্পাউন্ড থাকে। হলো? তারপরে তার মধ্যে ডি একটাতে, প্রত্যেকটাতে ধরো আবার এ অ্যাড করলাম, তারপরে সরি ডি না, প্রত্যেকটাতে আবার এ অ্যাড করলাম, তারপরেরটাতে কন্টেনার বি, কন্টেনার 2তে বি অ্যাড করলাম, তারপরে কন্টেনারে সি অ্যাড করলাম। তার টোটাল নাম্বার অফ কম্পাউন্ড কত হবে? 81টা হবে না? 27 প্লাস 27 প্লাস 27। এবং কন্টেনার 1-এর সেক্ষেত্রে তোমার লেজে থাকবে এ, কন্টেনার 2-র ক্ষেত্রে লেজে থাকবে বি, আর কন্টেনার 3-তে লেজে থাকবে সি। তাই থাকবে তো? কারণ তুমি তো সেগুলোই অ্যাড করছো। বোঝা গেল? কথা বোঝা গেল? তাহলে এইরকম করে, আর তুমি যদি বলো যে না আমি কোনোটাতে ডি, একটাতে ডি, একটাতে ই, একটাতে এফ ইউজ করবো, সেটাও তুমি করতে পারো, ব্যাপারটা একই হবে। তাহলে এই যে স্ট্র্যাটেজিটা, এটাকে বলে মিক্স অ্যান্ড স্প্লিট অথবা স্প্লিট অ্যান্ড মিক্স। অনেকে মিক্সটাকে বলে পুল। পুল করা মানে হচ্ছে POOL, পুল। পুল মানে পুল ইউর রিসোর্সের, মানে সব কিছুকে এক জায়গায় নিয়ে এসো। কেন বলে বুঝতে পারছো? মানে একবার করে রিয়াকশান হয়ে যাচ্ছে, সব মিশিয়ে দিচ্ছে, তারপরে আবার পরের সেটের রিয়াকশানের আগে কি হবে? আবার সেপারেট করে আবার রিয়াকশান করাচ্ছে। তাহলে এবার বলছে যে প্রথম যে এক্সাম্পলটা আমরা যেটা গতদিন ডিটেলে ডিসকাস করেছিলাম এবং আজকে ছোট্ট করে বললাম, সেটাতে প্রত্যেকটা ওই যে বিটগুলো তো ছোটো ছোটো ব্যাগের মধ্যে আছে, যেগুলোকে আমরা খুব ক্যাজুয়ালি টি ব্যাগ বলছি, ওরকম কোনো একটা পারমিয়েবল মেমব্রেন দিয়ে তৈরি ব্যাগের মধ্যে আমাদের টি ব্যাগের মধ্যে আমাদের বিটগুলো আছে। তাহলে প্রথম এক্সাম্পলটাতে প্রত্যেকটা টি ব্যাগের মধ্যে একটা করে কম্পাউন্ড ছিল, কিন্তু স্প্লিট অ্যান্ড মিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা কন্টেনারে 9টা ডিফারেন্ট কম্পাউন্ড আছে। এই কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির ক্ষেত্রে এই যে ডিফারেন্ট কম্পাউন্ডসের যে একটা কালেকশন তুমি বানাচ্ছ, এটাকে নাম দেওয়া হয়েছে লাইব্রেরি। ঠিক আছে? এর সাথে বইয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটার নামটা এসেছে অ্যাকচুয়ালি মাইক্রোবায়োলজি থেকে বা বায়োকেমিস্ট্রি থেকে, যেখানে ডিফারেন্ট জিনোমিক মেটেরিয়ালসকে ওরা তাদের ফাংশনের বেসিসে এক জায়গায় রাখে। ডিফারেন্ট মেটেরিয়ালস, কিন্তু তাদের ফাংশন সর্ট অফ এক, বা তাদের প্রিকারসারটা এক, এবং এই ধরনের কালেকশানকে বলা হয় লাইব্রেরি। সেখান থেকে এই ডিফারেন্ট কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির ক্ষেত্রে যে কালেকশন অফ ডিফারেন্ট মলিকিউলস তৈরি হয়, তাদেরকে বলা হয় লাইব্রেরি। Field of molecular biology, where the term library defines a mixture of results from a large piece of genetic material cut into very small pieces. বড় ডিএনএকে কেটে ছোটো ছোটো টুকরো করে যে জেনেটিক মেটেরিয়ালগুলো পাওয়া যায়, তাহলে যেহেতু তাদের প্রিকারসারটা এক, তাহলে তাদেরকে বলা হয় লাইব্রেরি। এবং তারপর তাদের প্রপার্টি নিয়ে লোকে স্টাডি করে ইত্যাদি। এবার তোমার কাছে ধরো তুমি 3টে স্টেপের পর রিয়াকশান থামিয়ে দিয়েছো, তোমার কাছে 27টা কম্পাউন্ড আছে, কিন্তু প্রত্যেকটার 27টা কম্পাউন্ড আলাদা আলাদাভাবে নেই। আলাদা আলাদাভাবে থাকতে গেলে তোমার কাছে 27টা কী বলবো 27টা কন্টেনার লাগতো, সেটা তোমার কাছে নেই, দরকারও নেই। কিন্তু তুমি তো এটা করছো বেসিক্যালি মেবি একটা নতুন ড্রাগ খুঁজছো বা ইত্যাদি, তার মানে একটা ডেফিনিট বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি তুমি খুঁজছো, তোমার মাথায় আছে যে এই কম্পাউন্ডটার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কী হবে। তো সেটা আমি বুঝবো কী করে? সেটা বোঝার উপায় হচ্ছে যে আমি একটুখানি পেছন দিকে যাই, ওই ছবিটা দেখাই। ধরো একটা পার্টিকুলার
মানে জিনিস তুমি খুঁজছো। এবার তোমার কাছে কি আছে, এই 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 জিনিসগুলো আছে, এই লাইব্রেরিটা আছে যেখানে তুমি জানো যে 9টা করে কম্পাউন্ডের একটা কালেকশন তোমার কাছে আছে। এটা কন্টেনার 1, এটা কন্টেনার 2, এটা কন্টেনার 3। ওকে, তাহলে এদেরকে সব শুদ্ধ ধরে তুমি ওই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা জাজ করো, এদেরকে সব শুদ্ধ ধরে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি জাজ করো, এদেরকে সব শুদ্ধ ধরে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি জাজ করো এবং সেগুলো সেপারেটলি করো। তো দেখা গেল যে এই পাত্রটার কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি নেই, ধরা যাক এই পাত্রটারও কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি নেই বা ফিবল অ্যাক্টিভিটি আছে, কিন্তু এই পাত্রটা বেশ প্রমিসিং, অর্থাৎ এই কন্টেনারে যে মলিকুলগুলো আছে তার মধ্যে কোনো একটা কিংবা কোনো কালেকশন অফ মলিকিউলস তারা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তাহলে আমার 27টা কম্পাউন্ডের মধ্যে 9টা কম্পাউন্ডকে আমি ফোকাস করতে পারি তো এবার, নাকি আমার কি 27টা কম্পাউন্ডকে আলাদা আলাদাভাবে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ট্রিট করার দরকার আছে, চেক করার দরকার আছে? না স্যার। তার 9টা কম্পাউন্ডে আমি চলে এলাম, আমার 9টা কম্পাউন্ডের মধ্যে হয় একটা না হলে মাল্টিপল কম্পাউন্ড বায়োলজিক্যালি অ্যাক্টিভ, এবং এখানে আমি জানি 9টা কম্পাউন্ডই ইউনিক। তাহলে এবার আমাকে কী করতে হবে, এইবারই আমার সবথেকে টাইম কনজিউমিং স্টেপটা শুরু হবে, সেটা হচ্ছে এইগুলোকে সেপারেটলি বানাতে হবে, প্রত্যেকটা বানিয়ে তারপর সেগুলোকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করতে হবে যে তাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা পজিটিভ না নেগেটিভ। এই করে এখান থেকে একটা বা দুটো প্রমিসিং ক্যান্ডিডেট বেরোবে এবং তারপর সেইগুলোকে নিয়ে আমরা ফার্দার এগোবো। এই যে মেথডটা, মানে এটা কী করলে তুমি বেসিক্যালি ডিকোড করলে তো, হ্যাঁ, মানে বেসিক্যালি তোমার কাছে একটা কোডিফাইড মেসেজ ছিল যে কন্টেনার 1 ইজ ইউজলেস, কন্টেনার 2 ইজ ইউজলেস, কন্টেনার 3 ইজ ইউজফুল, কিন্তু কন্টেনার 3-র মধ্যে 9টা কম্পাউন্ড আছে, তার মধ্যে কোনটা ইউজফুল তুমি তাহলে এটাকে ডিকোড করে ফেললে। এই প্রসেসটাকে বলা হয় ডিকনভলিউশন। কনভলিউটেড মানে কি, কনভলিউটেড মানে হচ্ছে জটিল, আর ডিকনভলিউশন মানে জটিল থেকে সরলের দিকে যাও। প্রবলেমটা হচ্ছে যে আমরা এই যে ধরো আমাদের 3 নম্বর কন্টেনারে সব কিছু ঠিক আছে, আর 3 নম্বর কন্টেনারের আমরা জানি যে লেজেরটা হবে সি, কারণ আমরা সেখানে লাস্টে সি দিয়েছিলাম, কিন্তু তার আগে কি আছে, অর্থাৎ তার আগে কি এ আছে নাকি বি আছে, নাকি বি আছে এ আছে, নাকি দুটোই সি আছে, নাকি এ আছে সি আছে, নাকি সি আছে বি আছে, অর্থাৎ এই 9টা কম্বিনেশন আমাকে আলাদা আলাদাভাবে টেস্ট করে দেখতে হবে, যেটার নাম হচ্ছে deconvolution. 9 possible combination of compounds that end with building block C. দেখো লেখা আছে, is one of the major challenges of combinatorial chemistry and often the most time consuming step. এবং এটা দিয়ে করার, এটাকে মানে এটাকে আবার সিম্পলিফাই করার চেষ্টা করেছে অনেক রকম ইঞ্জিনিয়ার্স এবং ইলাবোরেট মেথড দিয়ে। কখনো সখনো এইগুলোকে, এই বিল্ডিং ব্লকগুলোকে ট্রেসার দিয়ে ট্যাগ করে যাতে পরে ইজিলি ডিটেক্ট করতে সুবিধা হয় বা ইত্যাদি, কিন্তু সেগুলো অনেক মানে অনেকটা অ্যাডভান্স লেভেলের টপিক, তার মধ্যে আমরা যাব না। আর এই জিনিসটার হাত থেকে বাঁচতে গেলে, মানে ডিকনভলিউশনের হাত থেকে বাঁচতে গেলে যেটা করে সেটা হচ্ছে খুব ছোট্ট স্কেলে সিনথেসিস করে, প্যারালাল সিনথেসিস করে। ধরো এইরকম, তুমি স্পট টেস্ট করেছো না, স্পট টেস্ট করেছো? হ্যাঁ স্যার। ইনঅর্গানিকের কোয়ালিটেটিভ প্র্যাকটিক্যালে আগের দিন শুনছিলাম সেই স্পট টেস্ট করবে এরকম শোনা যাচ্ছিল। স্পট টেস্টে দেখেছো একটা এরকম তোমাকে একটা পোর্সিলিনের স্পট প্লেট দেয়, তাতে কতগুলো ছোট্ট ছোট্ট ডিপ থাকে, মানে এরকম 4টে থাকে আর এদিকে 3টে থাকে, এরকম থাকে না? তুমি প্রত্যেকটাতে 1 ফোঁটা করে সলিউশন নিয়ে তার মধ্যে ডিফারেন্ট জিনিস নিয়ে রং টং দেখে বা অবজারভেশন করে বের করতে পারো যে এই ক্যাটায়নটা আছে কি অ্যানায়নটা আছে, তাই না? এটাকেই তুমি ভাবো যে এরকম একটা বিরাট বড় একটা এরকম ম্যাট্রিক্স টাইপের জিনিস আছে, যেখানে ধরো এইখানে 8খানা এরকম রো আছে আর এখানে 12টা কলাম আছে, তার মানে তোমার কাছে 96টা ছোটো ছোটো গর্ত আছে, ছোট্ট ছোট্ট মানে রিয়াকশান করার জায়গা। তার মানে তুমি একটা প্লেটের উপরে 96টা রিয়াকশান করতে পারো, তুমি কোন বিল্ডিং ব্লক দিচ্ছ তার উপর নির্ভর করে। বোঝা গেল কথাটা আমি কি বলছি? ধরো প্রথমে তুমি সবকটাতে এ দিয়ে দিলে, তারপরেরটায় কোনোটাতে বি দিলে, কোনোটাতে সি দিলে, কোনোটাতে আবার বি দিলে, কোনোটাতে সি দিলে, কোনোটাতে ডি দিলে, কোনোটাতে ই দিলে। এটা অফকোর্স তুমি ম্যানুয়ালি করতে যাওয়াটা মুশকিল আছে, এগুলোর ক্ষেত্রে অটোমেশন অনেক মানে ব্যবহার হয়, তো সেইভাবে তুমি প্যারালাল সিনথেসিস করতে পারো। এই যে ছোটো ছোটো করে তৈরি করলে এইগুলোকে এবার ইন্ডিভিজুয়ালি টেস্ট করে দেখো যে তাদের মানে
বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কোনটা, যেগুলো প্রমিসিং সেইগুলোকে নিয়ে আবার সামনের দিকে এগোবো। তার মানে এই কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির সিম্পলিসিটি যেটা, যে খুব কম টাইমে গাদা গাদা কম্পাউন্ড বানানো যাচ্ছে, সেটা অলসো ইটস ওয়ান অফ ইটস ড্রব্যাকস। একটা বড় ড্রব্যাক হচ্ছে কম্বিনেটোরিয়ালের, একটা বড় ড্রব্যাক হচ্ছে যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে এই যে প্লাস্টিক বিডের ওপরে কম্পাউন্ড গেঁথে ফেলছো না, তার মানে তো তোমার যে কম্পাউন্ডটা আছে তার একটা সুটেবল ফাংশনাল গ্রুপ থাকতে হবে, যেটা প্লাস্টিক বিডের ওপরে যে ফাংশনাল গ্রুপটা আছে তার সাথে রিয়াকশান করবে। সেটা না হলে কি হবে? সেটা হবে না। তার মানে তোমার রিয়াকশান, যে রিয়াকশানের থ্রু দিয়ে তুমি বিডের সাথে তোমার বিল্ডিং ব্লকের কোভ্যালেন্ট বন্ড এস্টাবলিশ করবে, সেই রকম রিয়াকশানের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। তার মানে একটা সার্টেন টাইপ অফ সাবস্ট্যান্সকেই আমরা কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির থ্রু দিয়ে বানাতে পারি। যেমন আমরা আগের দিন বলেছিলাম মেরিফিল্ড রেজিন দিয়ে পেপটাইড সিনথেসিস করা যায়, মানে অ্যামাইড লিঙ্কেজ তৈরি করার জন্য আমরা ওটা ইউজ করতে পারি, কিন্তু অন্য রিয়াকশান করার জন্য মেবি আমাদের আরও মডিফিকেশান করার দরকার হবে। সেই জন্য নতুন ক্লাস অফ সাবস্ট্যান্স এবং নতুন মেথডস, নতুন রিয়াকশান ডেভেলপ করার দিকে সবসময় একটা নজর থাকে। আচ্ছা, এইবার লোকে এই জিনিসটাকে না, মানে এটা তো তোমার ওই বিড দিয়ে দিয়ে রিয়াকশান হচ্ছে, মানে অনেকে এটাকে সলিউশানে নিয়ে গিয়ে করার চেষ্টা করেছে, যে সলিউশনের মধ্যে ছোট্ট ছোট্ট ওয়েল বানিয়ে তার মধ্যে রিয়াকশান করা যায় কি না, সেটা সলিউশন ফেস কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি। অনেকে বিডের সাথে সলিউশনকে মিশিয়ে দেয়, মানে এটা বেশ ইন্টারেস্টিং। এটার আমি রিয়েল লাইফ এক্সাম্পল তোমাকে এখন দেখাতে পারবো না, কিন্তু কনসেপ্টটা হচ্ছে এরকম। বলছে এমন বিড ব্যবহার করব যে বিডটা কিছু সলভেন্টে সলিউবল হয়ে যাবে, অর্থাৎ বিড এবং তার গায়ে লেগে থাকা যে মলিকিউলটা, সেটা একটা সলিউশনে মানে একটা সলভেন্টের মধ্যে সলিউশনে চলে গেল। তুমি রিয়াকশান করলে সলিউশনে লার্জ নাম্বার অফ রিয়াকশানস করা যায়, তার কারণ সলিউশন ফেজে তোমার সাবস্ট্রেট স্কোপ অনেক বেশি, অনেক বড়, তুমি অনেক রকম রিয়াকশানকে এক্সপ্লয়েট করতে পারো। এবার রিয়াকশানটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি ওদেরকে বের করব কি করে? ওই যে বিড যেটার গায়ে ধরো আগে এ লেগেছিল, এখন তুমি রিয়াকশান করে তার গায়ে হয়তো বি লাগিয়ে দিয়েছো, বা তারপরে তুমি হয়তো সি লাগিয়ে দিয়েছো, বা তারপরে তুমি হয়তো ডি লাগিয়ে দিয়েছো, বা অন্য অনেক কিছু করেছো। এটা সলিউশনে সলিউবল হয়ে বসে আছে, তো এটাকে বের করবো কী করে? ফিল্টার করলে তো হবে না। অথচ ফিল্ট্রেশনের মতো ভালো টেকনিক যদি থাকে, তাহলে ফিল্ট্রেশন, মানে কেউ যদি বলে যে আমি ফিল্টার করলেই সেপারেট হয়ে যায়, তাহলে আর আমাকে ক্রোমাটোগ্রাফি করতে হয় না, এইসব কিছু করতে হয় না, জাস্ট একটু ফিল্টার করবো, ওয়াশ করবো, তাহলেই ঝামেলা মিটে যায়। সেটা করবো কী করে? তো এরকম বিড ডেভেলপ করেছে যে ওই একটা পার্টিকুলার সলভেন্টে সলিউবল, কিন্তু অন্য আরেকটা সলভেন্টে যেই রিয়াকশান মিক্সচারটাকে ট্রান্সফার করা হবে তখন বিডটা ইনসলিউবল। এবং বিড ইনসলিউবল মানে কি? তার সাথে ট্যাগড হয়ে আছে যে পুরো লম্বা চেন অফ মলিকিউলটা, তার সাথে কোভ্যালেন্ট বন্ডে আছে। ও যখন ক্র্যাশ করবে বা প্রেসিপিটেট পড়বে, তখন ও ওকে নিয়েই বেরোবে। তার মানে এটা তোমার সেই, এটা তুমি এর আগে দেখেছো। তুমি ধরো অ্যাসিটিক অ্যাসিডে অ্যানিলিনের অ্যাসিটাইলেশন করেছিলে, এই সেমিস্টারেই করেছো না? হ্যাঁ স্যার। তো কী করেছিলে? একটুখানি একটা ছোট্ট চামচ জিঙ্ক ডাস্ট দিয়েছিলে, দিয়ে এক ঘন্টা ফুটিয়ে দিয়েছিলে, তাই না? অ্যানিলিন আর অ্যাসিটিক অ্যাসিড ফুটিয়ে দেওয়ার পর ক্লিয়ার সলিউশন ছিল। এবার সেটাকে তো কী করেছিলে? বরফ আর জলের মধ্যে ঢেলে প্রাণপণ জোরে ঘুরতেছিলে, তাই তো? ঘুরতে থাকছিলে, তাই তো? হ্যাঁ। প্রচণ্ডভাবে ঘুরছিল। তোমার মনে আছে সাদা কম্পাউন্ড প্রেসিপিটেট মানে আলাদা হয়ে বেরিয়ে এসেছিলো? অ্যাসিটানিলাইড, সেটা অ্যাসিটিক অ্যাসিডে সলিউবল, কিন্তু জল আর অ্যাসিটিক অ্যাসিডের মিক্সচারে সলিউবল নয়। তার ফলে যেই তুমি ঠান্ডা করেছো, অ্যাসিটানিলাইড গরম জলে সলিউবল, তো যেই তুমি ঠান্ডা করেছো, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ছিল অ্যাসিটানিলাইডটা, সেটা সলিউবল হয়েছিল। যেই তুমি ঠান্ডা জলের মধ্যে ওটাকে ফেলেছো, ও সলিউশন ছেড়ে বেরিয়ে প্রেসিপিটেট পড়ে গেছে। তারপর তুমি কী করেছিলে? ফিল্টার করেছিলে, ঠান্ডা জল দিয়ে ধুয়েছিলে, ড্রাই করেছিলে, ক্রিস্টাল করেছিলে, মেল্টিং পয়েন্ট দেখেছিলে, ইত্যাদি ইত্যাদি, তাই তো? হ্যাঁ। তাহলে এটাও তাই, বিটটা সলিউবল হয়েছিল। এবার তুমি জাস্ট ওই রিয়াকশান মিক্সচারটাকে একটা অন্য সলভেন্টের মধ্যে ঢালো, ও বিট ঝপাঝপ প্রেসিপিটেট পড়ে যাবে। আর বিট তো একা পড়বে না, যেরকম তার সাথে যে মলিকিউলটা ট্যাগড হয়ে আছে সেটাকে নিয়েই পড়বে। এবার তারপরে তুমি ওই যে নতুন যে সলিড বিটগুলো হয়েছে, ওগুলোকে ভালো করে ওয়াশ করে দাও, তাহলে ওর গায়ে যা এক্সট্রা এক্সেস যা জিনিসপত্র লেগে আছে, রিয়েজেন্ট, সলভেন্ট ইত্যাদি যা লেগে আছে, সেগুলো সব বেরিয়ে যাবে। বুঝলে কি বললাম? হচ্ছে? ওকে। আবার এখন কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির সাথে মলিকুলার বায়োলজিকে লোকে অনেকভাবে জড়িয়ে ফেলেছে। তারা কি করে, যে ডিফারেন্ট কম্বিনেশনস অফ জেনেটিক্যালি অল্টার্ড মাইক্রো অর্গানিজম বানায়, যাদের ভেতরে জিনের মিউটেশন করা আছে, এবং তারা পার্টিকুলার রিয়াকশানকে ক্যাটালাইজ করতে পারে।
তো এরকম ধরো জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়ার মধ্যে সেপারেট রিয়েজেন্ট দিয়ে বা সেপারেট সাবস্ট্রেট দিয়ে রিয়াকশান করে যাচ্ছে ব্যাচ আফটার ব্যাচ। প্রত্যেকটা মাইক্রো অর্গানিজম সেক্ষেত্রে এক একটা ছোট্ট ছোট্ট টেস্ট টিউব বলে তুমি ভাবতে পারো, বা তাদেরকে আমরা বায়ো রিয়াক্টার বলি। অফকোর্স দিস ইজ এ বায়ো ক্যাটালিসিসের জায়গায় চলে যাচ্ছে, যেটা আমরা এর আগে দেখেছিলাম। একটা গ্রিন কেমিস্ট্রির একটা বড় জায়গা হচ্ছে বায়ো ক্যাটালিসিস, যেখানে তুমি এনজাইম বা এনজাইম মিমিক্স দিয়ে রিয়াকশান করে থাকো। তো সেটাও গ্রিন কেমিস্ট্রিতে, তার সাথেও কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির সাথে সেই জিনিসটাকেও ট্যাগ করে আমরা রিয়াকশান করতে পারি। এবার কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি এখন এমন একটা জায়গায় আছে যেখানে সে একদিনের মধ্যে থাউজেন্ডস অফ কম্পাউন্ড তৈরি করতে পারে। তাহলে সেটা বানালে তো হবে না, তাহলে তার একটা র্যাপিড এবং ইনএক্সপেন্সিভ রাস্তা চাই, যাতে আমরা সেই কম্পাউন্ডকে, এই লাইব্রেরিটাকে স্ক্রিন করতে পারি এবং স্ক্রিন করে পোটেনশিয়াল ক্যান্ডিডেটসদেরকে বার করতে পারি। তার জন্য যে মেথডটা ডেভেলপ হয়েছে সেটা ইটসেলফ একটা ওন ডিসিপ্লিন, সেটা তুমি হয়তো নাম শুনে থাকবে, সেটা হচ্ছে হাই থ্রুপুট স্ক্রিনিং। এটা কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির একটা ইন্টিগ্রাল পার্ট। এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব না, কিন্তু নামটা জেনে রাখো। এবং হাই থ্রুপুট স্ক্রিনিং ইজ বেসিক্যালি ইটস আ টেকনিক টু র্যাপিডলি স্ক্রিন এ লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস, অ্যান্ড ইটস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি। এবং এটা অনেকটাই এখন রোবোটিক্সের সাহায্য নিয়ে বা অটোমেটেড প্রসেসের মাধ্যমে এটা করা হয়ে থাকে। যে সমস্ত বড় ফার্মা কোম্পানিগুলো আছে না, যেমন ধরো সিপলা বা ধরো ডক্টর রেড্ডিজ, যারা ইন্ডিয়াতে প্রচুর কাজ করে, তাদের ল্যাবরেটরিগুলোতে গেলে তুমি এখন দেখতে পাবে যে ওদের এরকম রোবোটিক অ্যারেঞ্জমেন্ট আছে। কেমিস্ট্রি নিয়ে পড়ে পার্টিকুলারলি অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে পড়ে বহু ছেলেপুলেই ফার্মা কোম্পানিতে কাজ করে, বহু লোকের কর্মসংস্থান হয় ওই জায়গাটাতে। তো সেখানে তারা এই কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি ফলোড বাই হাই থ্রুপুট স্ক্রিনিং থ্রু অটোমেটেড মেথড, এটা তাদের বেসিক্যালি ব্রেড অ্যান্ড বাটার। ফাইনালি কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা খুব কম ক্ষেত্রেই সেটা ইটসেলফ একটা ইউজফুল ড্রাগ হয়। তাহলে সেটা কী? সেটা বেসিক্যালি প্রিকারসার ফর ড্রাগ। এইগুলোকে আমরা বলে থাকি লিড কম্পাউন্ড। তুমি এই জিনিসটা বোধহয় সেমিস্টার 4-এ যখন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ছিল তখন শুনেছিলে এই নামটা, লিড কম্পাউন্ডস। লিড কম্পাউন্ডদেরকে ফার্দার তাদের স্ট্রাকচারাল মডিফিকেশন করতে করতে আমরা ফাইনালি একটা ড্রাগে পৌঁছই। বেশ কয়েক হাজার কি কয়েক লক্ষ কম্পাউন্ড থেকে শুরু করলে তুমি মেবি আফটার 20 ইয়ার্স তুমি হয়তো একটা ভায়াবল ড্রাগ পাবে, যেটা তোমার কোম্পানিকে প্রফিট দেবে। তো বুঝতেই পারছো, তোমাকে যদি ড্রাগস বানাতে হয় তো তোমাকে এই কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির পেছনে কোম্পানিকে প্রচুর ইনভেস্ট করতে হয়, বিকজ দে হ্যাভ টু মেক থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ কম্পাউন্ডস সো দ্যাট দে ক্যান আইডেন্টিফাই এ ফিউ লিডস ফ্রম হুইচ এই লিডগুলো থেকে হয়তো কোনো একটা হয়তো মেবি তোমাকে একটা প্রফিটেবল ড্রাগ দেবে, বেশিরভাগই দেবে না। তাহলে তাদের ডেরিভেটিভ বানিয়ে আমরা ইয়ে করতে পারি। এবার আমাদেরকে তাহলে এইটা জানতে হবে যে গ্রিন কেমিস্ট্রির সাথে কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির সম্পর্কটা কোথায়, অর্থাৎ কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির অ্যাডভান্টেজগুলো কী কী, এটা পরীক্ষায় আসতে পারে। অ্যাভয়েডস ফর্মেশন অফ নন বায়োডিগ্রেডেবল টক্সিক ওয়েস্ট, শিওর। হাই অ্যাটম ইকোনমি, লেস ওয়েস্টেজ, অফকোর্স। সলভেন্টস বা আদার অক্সিলিয়ারিজ তাদেরকে আমরা মিনিমাইজ করতে পারি কিংবা একেবারে অ্যাভয়েড করতে পারি। এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। টাইম এবং এনার্জি এফিশিয়েন্ট এবং অন্যান্য রিসোর্স, ম্যান পাওয়ার ইত্যাদি, এগুলোকে ওরা সেভ করে। প্রোডাকশান কস্টকে মিনিমাইজ করে, নন কনভেনশনাল এনার্জি সোর্স ব্যবহার হয়। প্রোডাকশান কস্টকে মিনিমাইজ করে বলে ওষুধের দাম তোমার নাগালের মধ্যে থাকে। ওষুধের দাম যদি ওষুধ তৈরি করতেই যদি কোম্পানির এত খরচ হয় যে সেটা বিক্রি করতে গেলে তাই ওষুধের অনেক দাম রাখতে হয়, তাহলে কোম্পানির দুটো রাস্তা আছে। একটা হচ্ছে যে তারা ওই ইনভেস্টমেন্টটা করবে এবং তারপর তারা বাজার থেকে তাদের প্রফিট করার জন্য ওষুধের দাম এত বেশি রাখবে যে বেশিরভাগ লোক সেটা কিনতে পারবে না। আর তার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ওষুধটা বিক্রি হবে না এবং কোম্পানি আলটিমেটলি উঠে যাবে, অর্থাৎ কেউ ওই ওষুধ আর বানাবে না। কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি যদি না থাকতো তাহলে আমাদের হাতে বহু ওষুধই কিন্তু এখনও আনডিসকভার্ড অবস্থায় পড়ে থাকতো। সলভেন্টলেস রিয়াকশান বা সলিড ফেজ রিয়াকশান সেগুলো পসিবল, তার মানে আমাদের ভোলাটাইল ফ্লেমেবল অর্গ্যানিক সলভেন্টকে আমরা অ্যাভয়েড করতে পারি। ডিসঅ্যাডভান্টেজও কিছু কিছু আছে যেটা আমরা আলোচনা করলাম, সেগুলোই এখানে পয়েন্ট ওয়াইজ বলা আছে।
সাইজ, সলিবিলিটি, ফাংশনাল গ্রুপ হবে কম্পাউন্ড, তাদের সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে এর এই প্রসেসটার এফিসিয়েন্সির ওপরে। সব কম্পাউন্ড তৈরি করা সম্ভব নয়। কম্পাউন্ডগুলো যেগুলো জেনারেটেড হচ্ছে সেগুলোর একটা বড় প্রবলেম হচ্ছে সেগুলো আইদার অ্যাকাইরাল অথবা রেসিমিক। রেসিমিক হলে তোমার কিন্তু রেজলিউশনের প্রশ্ন চলে আসে, কারণ একটা ড্রাগের যদি দেখা যায় যে একটা পার্টিকুলার স্টিরিওআইসোমার হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ, আর একটা মোস্ট লাইকলি সেই অ্যাক্টিভিটি দেখায় না, ইনঅ্যাক্টিভ হয়। আর ইনঅ্যাক্টিভ হয়ে তোমার কোনো সমস্যা নেই, ইনঅ্যাক্টিভ হলে তুমি রেসিমিক ড্রাগ দিতে পারো। কিন্তু যদি সেটার হার্মফুল অ্যাক্টিভিটি থাকে তাহলে কি তুমি সেটা দিতে পারবে রেসিমিক মিক্সচার হিসেবে? সেটা দেওয়া যাবে? না। সেটা দেওয়া সম্ভব নয়। তুমি থ্যালিডোমাইডের নাম শুনেছো? তো সবাই শুনেছে। তোমাদের স্টুডেন্ট সেমিনারের কল্যাণে থ্যালিডোমাইডের নাম সবার শোনা আছে, কারণ প্রত্যেক বছরই কেউ না কেউ ওটা নিয়ে বলে। কেমিক্যাল অ্যাক্সিডেন্ট সেই 1960s বা 50s থ্যালিডোমাইড বলে একটা কম্পাউন্ড দিয়েছিল। তার মধ্যে একটা তো ছিল যেটা প্রেগন্যান্ট মহিলাদেরকে সকালে যে শরীর খারাপ হয় তাদের মর্নিং সিকনেস, সেটার হাত থেকে প্রোটেকশন দিত। কিন্তু ওটারই যে এনানসিওমার ছিল সেই এনানসিওমারটা আবার টেরাটোজেনিক, অর্থাৎ যে বাচ্চাগুলো জন্মাচ্ছিল প্রেগন্যান্ট অবস্থায় ওই ওষুধটা নিলে, পার্টিকুলারলি রেসিমিক ভ্যারাইটিটা নিলে, যে বাচ্চাগুলো জন্মাচ্ছিল তাদের হরিবল বার্থ ডিফেক্টস দেখা যাচ্ছিলো। এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হয় এবং বাজার থেকে থ্যালিডোমাইডের রেসিমিক ভ্যারাইটিকে তুলে নেওয়া হয়। এবং তারপর তার আগে অবধি ইনফ্যাক্ট লোকের এরকম ধারণা ছিল যে রেসিমিক দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু থ্যালিডোমাইডটা আমাদের কেমিস্ট কমিউনিটি এবং হিউম্যান কাইন্ডের কাছে একটা ওয়েক আপ কল ছিল যে তুমি চাইলেই রেসিমিক মিক্সচার দিতে পারো না, কারণ যেটা অ্যাক্টিভ মানে বায়োলজিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ তো দুটোই, বায়োলজিক্যালি অ্যাক্টিভ যে এনানসিওমারটা সেটা তো ঠিক আছে, কিন্তু বায়োলজিক্যালি অ্যাক্টিভ না হয়ে যদি মানে যেটা এনানসিওমার ওর এনানসিওমার যেটা বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ সেটা আবার অন্যরকম কোনো প্রবলেম না করে। এক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিসও কিন্তু মাথায় রাখতে হয়, তোমার ড্রাগ শরীরের ভেতরে ঢুকে যদি রেসিমাইজ করে তাহলে প্রবলেম হবে। তো ড্রাগটা শরীরের ভেতরে ঢুকে রেসিমাইজ করে যেতে পারে, তো শরীরের ভেতরের যা পিএইচ আছে বা যেরকম কন্ডিশন আছে তাতে যদি রেসিমাইজ করে যায় তাহলে তো একই প্রবলেম হবে। ধরো প্লাস মাইনাস ভ্যারাইটি আছে, হ্যাঁ, প্লাসটা হচ্ছে ভালো আর মাইনাসটা হচ্ছে খারাপ, আমি কথার কথা বলছি। তুমি কি করলে, তুমি একটা এমন সিনথেসিস করেছো যেটা এনানসিও সিলেক্টিভ নয়, তাহলে রেসিমিক তৈরি হয়েছিল। তৈরি হওয়ার পর তুমি সেটাকে খুব পরিশ্রম করে প্লাস আর মাইনাসে ভাগ করলে, ভাগ করে প্লাসটাকে পেশেন্টকে খাইয়ে দিলে। পেশেন্টের বডির ভেতরে গিয়ে যদি প্লাসটা রেসিমাইজ করে তাহলে তোমার এত খাটাখাটনির কোনো মূল্য আছে কি? তো তাহলে তো সেই একই ব্যাপার হয়ে গেল, সেই ক্ষতিকর এনানসিওমারটা তো তার শরীরের মধ্যেই তৈরি হচ্ছে। বোঝাতে পারলাম ব্যাপারটা? বোঝাতে পারলাম? তার ফলে এটা সেগুলো সব খুব কেয়ারফুলি করতে হয়। তারপর বলছে যে এই যে বিডের ওপর রিয়াকশান করছে, এটা আগেই বললাম যে সলিড ফেজ সিনথেসিস করছো, যে রেজিনটা ব্যবহার করছো সেগুলোর সব রকম রিয়াকশানের সাথে কম্প্যাটেবল হয় না, ফলে তো সাবস্ট্রেট স্কোপ অনেক রকমভাবে কম্প্রোমাইজড হয়। এবং এই যে লাইব্রেরিটা তৈরি হচ্ছে, এই লাইব্রেরিটা একটা প্রচুর ডাইভার্সিটি আছে, কিন্তু তার একটা সেন্ট্রাল সিনথেটিক আইডিয়া থাকে না। অর্থাৎ যা যা পসিবল তুমি সব কিছু করে যাচ্ছ, তো ফোকাসড ওয়েতে কিছু করছো না। তার মানে কি, তুমি দেয়ালের গায়ে মানে ঘুঁটে দেওয়ার মতো হচ্ছে ব্যাপারটা আর কি। মানে ছপাছপ গোবর ছুঁড়ে মারছো, যদি স্টিক করে গেলো তো লেগে গেলো, যদি না লেগে গেলো তো ঝরে পড়ে গেলো, তাতে কিছু যায় আসে না, এরকম ব্যাপার। তার মানে তুমি একটা রোবাস্ট অ্যাপ্রোচে এগোচ্ছ কিন্তু ফোকাসড নেই। এবং যখন তোমার একটা অ্যাক্টিভিটি ধরা পড়ে যাবে তখন তোমার এরকম সিচুয়েশন হতে পারে যে 81টা কম্পাউন্ডের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে যে সেটার মধ্যে কোনটা। 1 মিনিট দাঁড়াও, আমি একটা কল এসছে, ধরে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। এইচএসসি বোস কলেজের খাতা আমার কাছে নেই, না আমার কাছে নেই। ওকে, সো কোথায় গেল? হ্যাঁ, সো হ্যাঁ, সো এখানে আমরা কি বলছিলাম? হ্যাঁ, সিনথেটিক্যালি ফোকাসড ওয়েতে এটা করা যায় না বা করা হয় না, ঠিক আছে। এবারে দেখো কতগুলো কম্বিনেটোরিয়াল সিনথেসিসের কতগুলো এক্সাম্পল।
মানে অ্যাকচুয়ালি এখানে এক্সাম্পল দিতে গেলে তো ফার্মাসিউটিক্যালের এক্সাম্পল দিতে হয়, কিন্তু এইগুলো বেসিক্যালি কতগুলো কনভেনশনাল রিয়াকশান তার ডিফারেন্ট ভ্যারাইটি দিয়ে দেখানো হয়েছে আর কি, মানে অনেকগুলো ধরতে আর 41টা এক্সাম্পল ধরো। অ্যাকুয়াস মিডিয়ামে একটা এনামিন ফর্মেশনের রিয়াকশান, একটা 1,3 সাইক্লোপেন্টেন ডাইওন তার সাথে একটা প্রাইমারি অ্যামিনের রিয়াকশান, যেখানে R1টাকে ভ্যারি করাচ্ছে, R2 R3 এদেরকে ভ্যারি করাচ্ছে। তো কম্বিনেটোরিয়াল অ্যাপ্রোচে তুমি 41টা এক্সাম্পল এখানে তৈরি করতে পারো। তারপরে একটা ডিলস-হল্ডার রিয়াকশান। এটা কী জিনিস গো, দেখে চিনতে পারছো একে? অ্যাডাপ্ট ফরমেশনে হয়েছিল, অ্যাডাপ্ট ফরমেশন। সাইক্লোপেন্টাডাইনের ডাইমার না? হ্যাঁ হ্যাঁ। তো সাইক্লোপেন্টাডাইনকে আলাদা করে রাখা যায় না, সাইক্লোপেন্টাডাইন রিয়াক্টিভ, তো ওতে সাইক্লোপেন্টাডাইনের ডাইমারটাই থাকে। সাইক্লোপেন্টাডাইনের যে ডাইমার সেটাকে তুমি যদি হিট করো তাহলে রিভার্স ডিলস-হল্ডার হয়ে সাইক্লোপেন্টাডাইন তৈরি হয়। তার সাথে দেখো এই কম্পাউন্ডের রিয়াকশান করছো, হয়েছে ডিলস-হল্ডারের অ্যাক্ট। এই পার্টটা সাইক্লোপেন্টাডাইন না? হ্যাঁ। এই দেখো এই পার্টটা আবার সাইক্লোপেন্টাডাইন। এইটার সাথে যখন রিয়াকশান হবে একটা ডাবল বন্ড থেকে যাবে না এখানে? হ্যাঁ। তারপর দেখো এর সাথে রিয়াকশান হচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার ডাইনোফাইল। এই পার্টটা হলো এর জন্য, আর এই পার্টটা হলো এর জন্য, ঠিক আছে? এই পার্টটা এর জন্য, এই পার্টটা এর জন্য, এইখান থেকে এসছে। তাহলে এগুলো এগুলো অ্যাকচুয়ালি সিম্পল ডিলস-হল্ডারের এক্সাম্পল। ওই বইটাতে আমি দেখলাম এগুলোকে ওরা কম্বিনেটোরিয়ালের মধ্যে দিয়েছে, আমিও এখানে দিয়েছি, কিন্তু কম্বিনেটোরিয়ালের সাথে খুব বেশি মানে হাউ ইজ ইট কম্বিনেটোরিয়াল অ্যাপ্রোচ সেটা খুব ক্লিয়ার নয়। মেবি পেপারগুলো দেখলে হতো, কিন্তু সেটা আমি আর দেখার সময় পাইনি। আবার ধরো এখানে তুমি একটা হান্স পিরিডিন সিনথেসিস করেছো, যেখানে তোমার এই পার্টটা এসছে তোমার ওই অ্যালডিহাইড থেকে। আই থিঙ্ক আই হ্যাভ মেড এ মিস্টেক হিয়ার, আই থিঙ্ক দেয়ার উইল বি লাইক এইখানটাতে একটা OH হবে, কোনো স্ট্রাকচারটাতে সম্ভবত গণ্ডগোল হয়েছে। আমি এটা দেখে কারেক্ট করে দেবো, একটু চেক করে নিও, বইটাতেই ওর বইটা থেকেই নেওয়া। মাইক্রোওয়েভ মিডিয়ামে ইথিলিন গ্লাইকলের প্রেজেন্সে একটা 6 মেম্বার ড্রিঙ্ক তৈরি হয়েছে, হান্স পিরিডিন টাইপ রিয়াকশান। এবং এইখানে অ্যাডিশনাল যে রিয়াকশানটা হচ্ছে সেটা হলো এই CO2H এর সাথে এখানকার সায়ানাইডের রিয়াকশান হয়ে এখানে একটা অ্যামাইড লিঙ্কেজ তৈরি হচ্ছে। সো এখানটায় এই কার্বনটা C ট্রিপল বন্ড N ছিল, এই জায়গাটাতে এই নাইট্রোজেন এখানে অ্যাটাক করেছে, তার ফলে এখানে অ্যামাইড হয়েছে, ডাবল বন্ড NH হয়েছে, ইমিন টাইপ লিঙ্কেজ হয়েছে, যেটা আবার এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে একটা অ্যামাইড লিঙ্কেজ তৈরি করেছে। সো দিস মাচ ফর আওয়ার কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি। তোমাদের কি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর দুটো সেকশন বাকি আছে আমাদের, একটা হচ্ছে সলভেন্টলেস রিয়াকশন আর একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা আমার এখনও তৈরি হয়নি, আমি সেটা সামনের উইকে তোমাদেরকে ক্লাস নেব। সলভেন্টলেস রিয়াকশানটা তৈরি হয়ে গেছে। সলভেন্টলেস রিয়াকশানটা টু বি অনেস্ট এটা আমরা এর আগে কিন্তু পড়েছি বিভিন্ন জায়গায়, সলিড ফেজ রিয়াকশান আমরা পড়েছি, এবং সলভেন্ট ফ্রি রিয়াকশানের উপকারিতাও আমরা কিছু জানি। সলভেন্টলেস রিয়াকশান বা সলভেন্ট ফ্রি রিয়াকশান কাকে বলে? রিয়াকশানস দ্যাট অকার in absence of any solvent is called solventless or solvent free reaction. দুটো এক্সপেরিমেন্টাল কন্ডিশন জেনারেলি এমপ্লয় করা হয় সলভেন্ট ফ্রি রিয়াকশানের ক্ষেত্রে। একটা হচ্ছে রিয়াকশান অন সলিড সাপোর্ট, আর একটা হচ্ছে রিয়াকশান উইদাউট এনি সলভেন্ট, সলিড সাপোর্ট অর ক্যাটালিস্ট। এবং সেক্ষেত্রে এমন হতে পারে যে আমাদের সাবস্ট্রেট বা রিয়েজেন্টের মধ্যে যে কোনো একটা লিকুইড আছে, সর্ট অফ সেটাই খানিকটা সলভেন্টের কাজ করে। সলিড সাপোর্টের ক্ষেত্রে রিয়াক্ট্যান্টদেরকে ইনিশিয়ালি একটা অ্যালুমিনা বা সিলিকা বা মনমেরিলোনাইট কে বা যেটাকে কেটেন ক্লে বলা হয়, সেই ধরনের একটা কোনো ক্লের ওপরে ইনিশিয়ালি অ্যাডজর্ব করে নেওয়া হয়, অথবা কোনো একটা পলিমার সাপোর্টের ওপরে পলিস্টাইরিন, পলিইথিলিন গ্লাইকল এসবের ওপরে অ্যাডজর্ব করে নেওয়া হয়। এবং তারপরে
মানে বেসিক্যালি তাদের সলিউশন করে এই অ্যাডজর্পশনটা করানো হয় এবং তারপরে সেই সলভেন্টটাকে রিমুভ করে দেওয়া হয় এবং রিমুভ করার পরে যে ড্রাই মিডিয়াটা পড়ে থাকে অ্যাডজর্ব রিঅ্যাক্ট্যান্টের, সেখানে রিয়াকশান করা হয়। সেটা জেনারেলি গ্রাইন্ডিং করে করা হতে পারে অথবা মাইক্রোওয়েভ দিয়ে হিট করে করা হতে পারে। একেবারে শেষে আমরা মাইক্রোওয়েভের আবার তিন রকমের ভ্যারিয়েশন হয় মাইক্রোওয়েভ ড্রাই মিডিয়াতে, সেটাও দেখব, বা সলভেন্ট ফ্রি মিডিয়াতে সেটাও দেখব। প্রোডাক্টকে অবটেন করা হয়, তার জন্য একটু সলভেন্ট তোমার লাগবে, ডাইইথাইল ইথার কিংবা ডাইক্লোরোমিথেন দিয়ে সেগুলোকে অবটেন করা হয় এবং এইগুলোকে ফিল্টার করে ইনসলিউবল সলিড সাপোর্টকে এলিমিনেট করে দেওয়া হয়। যখন কোনো সলভেন্টের রিয়াকশান হচ্ছে না বা সলিড সাপোর্ট বা ক্যাটালিস্ট কিছু থাকছে না, নিট রিয়াক্ট্যান্টসদেরকে দিয়ে আমরা করি এবং সেখানে সলিড লিকুইড মিক্সচার যদি থাকে তার রিয়াকশান এমন হতে পারে যে সলিড সাবস্ট্রেটটাকে লিকুইড রিয়েজেন্টের মধ্যে ডিজলভ করানো হলো বা লিকুইডটাকে কোনো একটা সলিড সারফেসে অ্যাডজর্ব করিয়ে ইন্টারফেশিয়াল রিয়াকশান করানো হলো। যখন রিয়াকশানগুলো সবই সলিড স্টেটে থাকে, একটা এক্সাম্পল দাও তো যেখানে তুমি নিজে রিয়াকশানটা করেছিলে যেখানে সব কিছুই সলিড স্টেটে ছিল, তুমি করেছো রিয়াকশানটা? তুমি বেঞ্জিলিক অ্যাসিড করেছো না? হ্যাঁ। ওই যে বেঞ্জিলটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে মর্টার প্রেসেলে গুঁড়ো করছিলে, মনে আছে? হ্যাঁ স্যার। আবার বর্ষার দিন ছিল সেই জন্য ওটা আবার চটচটে হয়ে যাচ্ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য সেই রকম সেটাকে আবার ফিল্টার পেপারে ব্লটিং পেপারে ড্রাই করে করে করা হয়েছিল। তো সেই রকমই ব্যাপারটা, এরকম যদি দুটোই সলিড থাকে তো তাহলে সেটাকে একটা গ্রাইন্ডিং করা হয় কিংবা মাইক্রোওয়েভ হিটিং করা হয়, হোয়াট এভার ইট মে বি। এবার ডিফারেন্ট রিয়াকশানস করা যায়, কনডেনসেশন, সাইক্লোঅ্যাডিশন, রিঅ্যারেঞ্জমেন্ট, অক্সিডেশন, এইগুলো আমাদের এই প্রিন্সিপালে এই সলিড স্টেট রিয়াকশান বা ড্রাই মিডিয়াতে রিয়াকশান বা সলভেন্টেস রিয়াকশানের মাধ্যমে করতে পারি। 12 প্রিন্সিপালের মধ্যে গ্রিন কেমিস্ট্রির মধ্যে যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইউজ অফ সেফার সলভেন্টস অ্যান্ড রিয়াকশান কন্ডিশনস এবং আরেকটা হচ্ছে প্রিভেন্ট ওয়েস্ট। এই দুটো অ্যাক্সিওমকে স্যাটিসফাই করার জন্য অনেক সময় আমরা পুরোপুরি রিয়াকশান মিডিয়ামটাকে এলিমিনেট করে দিই, ড্রাই রিয়াকশান যেটাকে বলা হয়। আরেকটা হচ্ছে ইনক্রিজ এনার্জি এফিসিয়েন্সি। এই সলভেন্টলেস রিয়াকশানে বেসিক্যালি এই তিনটে প্রিন্সিপালকে আমরা অ্যাড্রেস করতে পারি। এর যে অ্যাডভান্টেজ আছে সেগুলো কি? প্রথমত, অ্যাভয়েডস দ্য ইউজ অফ টক্সিক ফ্লেমেবল ভোলাটাইল অর্গ্যানিক সলভেন্টস হুইচ মিনিমাইজেস হেলথ হ্যাজার্ড অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। নো রিয়াকশান মিডিয়াম, তাহলে কালেকশান, পিউরিফিকেশান, রিসাইকেল এরকম কোনো ব্যাপার নেই, রিসাইকেল করার কোনো ব্যাপার নেই, অতএব এটা ইকো ফ্রেন্ডলি। প্রোডাক্ট পিউরিটি হতো যথেষ্ট হাই, অ্যাভয়েডস এক্সটেন্সিভ পিউরিফিকেশান ইউজিং ক্রোমাটোগ্রাফি, অনলি রিক্রিস্টালাইজেশন ইজ রিকোয়ার্ড ইন সাম কেসেস, ওয়ার্কআপ ইজ সিম্পলিফাইড অ্যান্ড লেস টিডিয়াস। High yield and less time for the completion of reaction due to intimate mixing of the reactions. That's also very good. Less time means আমাদের resource efficient. Process is cost effective as expensive solvents are avoided. Workup procedure is fairly simple. Specialized treatment বা specialized equipment এর কোনো দরকার নেই। অনেক ক্ষেত্রে functional group protection deprotection can be avoided which ultimately improves the yield. Energy consumption অনেক ক্ষেত্রে solution phase থেকে অনেকটা কম হয়। Reactions are facile, regioselective, more efficient as compared to reactions carried out in solvents. কিন্তু সবই অ্যাডভান্টেজ তা নয়, কিছু কিছু ড্রব্যাকও আছে। ড্রব্যাক কী কী? হোমোজিনিয়াস রিয়াক্ট্যান্টস শুড মিক্স ইনটু এ রিয়াকশান সিস্টেম, মানে হেটেরোজিনিয়াস থাকলে প্রবলেম হতে পারে, অনেক সময় রিয়াকশান হয় না, তাদেরকে ভালোভাবে মিক্স করা দরকার। সলভেন্টস আর রিকোয়ার্ড ডিউরিং ওয়ার্কআপ, এক্সট্রাকশান ইত্যাদি করার জন্য সলভেন্ট লাগে, অতএব পুরোপুরি সলভেন্ট ফ্রি এটাকে বলা যায় না অনেক সময়। সলভেন্ট অ্যাসিস্টেড রিয়াকশান যেগুলো আছে তার নন সলভেন্ট ইনভলভড রিয়াকশান বা সলভেন্টলেস ড্রাই রিয়াকশান অল্টারনেটিভ অনেক সময় খুঁজে পাওয়া যায় না। অনেক সময় সলিউশনের না থাকার জন্য সেমি সলিড কন্ডিশানে বা সলিড কন্ডিশানে জিনিসটা এত ভিসকাস হয়ে যায় যে সেটার ফার্দার প্রসেসিং প্রবলেম হতে পারে, কমপ্লিকেশান হতে পারে। তবে মোর অর লেস দিস সলভেন্টলেস রিয়াকশানস আর হাইলি অ্যাকসেপ্টেবল অ্যান্ড হাইলি পপুলার। তো এইবার আমরা এখানে কতগুলো সলভেন্টলেস রিয়াকশানের এক্সাম্পল দিয়েছি ক্লাস অফ রিয়াকশান ভাগ করে করে। প্রথমেই আমরা দিয়েছি যেটা, সেটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন। দেখে বুঝতে পারছো এটা অ্যালডল? হ্যাঁ স্যার। এ দেখো কী করেছে, সলিড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, রুম টেম্পারেচারে 5 মিনিট গ্রাইন্ড করেছে আর কি, মিশিয়েছে ভালো করে, মর্টার প্রেসেলে মিশিয়েছে,
মেশালে চালকোণ তৈরি হয়ে যাচ্ছে। তারপর দেখো হাইড্রোট্যালসাইড মিডিয়ামে রিয়াকশন করেছে বেঞ্জালডিহাইডের সাথে অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনন, হয়েছে রিয়াকশন, এইখান থেকে গিয়ে এখানে রিয়াকশন হবে তো, তারপরে এলিমিনেশন হবে, ঠিক আছে। সিলিকার ওপর অ্যাবজর্ব করা সালফোনিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করেছে দেখো, সিলিকা সরি সালফোনিক অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড, সিলিকা সাপোর্টেড সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডকে সিলিকার ওপরে এমবেড করিয়েছে, পরে অ্যাসিড ক্যাটালাইজড অ্যালডল রিয়াকশন হয়েছে, দেখা যাচ্ছে, হয়েছে তো নাকি, দেখো। তারপরে এই রিয়াকশনটা এদিকে একবার, তারপর এদিকে আর একবার, এই যে সাইক্লোপেন্টানন, এই পার্টটা একটা অ্যালডিহাইড থেকে এসছে, এই পার্টটা আরেকটা অ্যালডিহাইড থেকে এসছে, কোনো সলভেন্ট নেই, 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে কীগুলো মুখস্থ করতে হবে? আই ডোন্ট থিঙ্ক সো। একটা করে এক্সাম্পল যেটা তোমার সুবিধাজনক বলে মনে হয় সেটা মাথায় রেখো, এবং মানে একটু কোনোটা একটু হয়তো কোনো একটা সিলিকা সাপোর্টের ওপরে, কোনোটা নিট রিয়াকশান, কোনোটা মাইক্রোওয়েভ দিয়ে, এরকম কয়েক রকমের এক্সাম্পল মনে রাখতে পারলে সুবিধে। কারণ ফট করে যদি বলে যে সলিড সাপোর্টের ওপরে অ্যাবজর্ব করিয়ে সলভেন্টলেস রিয়াকশান করা হচ্ছে, এরকম একটা অ্যালডলের এক্সাম্পল দাও, তাহলে তুমি এখানটা এটা বলতেই পারো, এই এক্সাম্পলটা দিতেই পারো। যদি বলে যে এটা মাইক্রোওয়েভ দিয়ে করা হচ্ছে, তার একটা এক্সাম্পল দাও, তো পরে তার এক্সাম্পল আছে। বা এই ধরনের কোনো একটা রিয়াকশানকে তুমি তাহলে বলতে পারো যে NaOH সলিড NaOH দিয়ে মাইক্রোওয়েভ দিয়ে রিয়াকশান করা হচ্ছে। তাহলে এই জিনিসটা একটু বুদ্ধি করে লিখতে হবে, এক্স্যাক্ট কন্ডিশন মনে রাখা কারোর পক্ষেই সম্ভব নয়, কিন্তু কী কী হতে পারে সেগুলো ধারণা থাকা দরকার। চিনতে পারছো রেফরম্যাটস্কি রিয়াকশান? রেফরম্যাটস্কিতে কী লাগে? ব্রোমো এস্টার লাগে না, আলফা ব্রোমো এস্টার লাগে, তো আর কি লাগে? অ্যালডিহাইড লাগে। হ্যাঁ, তো দেখো জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে রুম টেম্পারেচারে গ্রাইন্ড করেছে, 3 ঘন্টা ধরে গ্রাইন্ড করতে হয়েছে, এটা মেকানিক্যালিও করা যায়, তাতে এই কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। আচ্ছা, পরের রিয়াকশানগুলোকে তুমি মাইকেল রিয়াকশান বলে চিনতে পারছো? মাইকেল রিয়াকশানে কী হয়? 1,4 অ্যাডিশন হয় তো? হ্যাঁ। হলো, মাইকেল অ্যাডিশন হচ্ছে, এখানেও তাই মাইকেল অ্যাডিশন হচ্ছে। AlCl3 প্রেজেন্সে রিয়াকশান হচ্ছে, যেটাকে সিলিকা দিয়ে সাপোর্ট করা আছে। সিলিকন কার্বাইড, আমি একটা জিনিস বুঝিনি যে এখানে টলুইন ইউজ করছে, তাহলে এটাকে সলভেন্টলেস বলছে কেন, কিন্তু বইয়ে আছে, আমিও লিখেছি এখানে। সিলিকন কার্বাইডটা হচ্ছে সাসেপ্টার, মনে আছে সাসেপ্টার কাকে বলে? মাইক্রোওয়েভে আমরা পড়েছিলাম সাসেপ্টার, ভুলে গেছো? সাসেপ্টার হচ্ছে সেই ধরনের কম্পাউন্ড যারা মাইক্রোওয়েভে খুব চট করে গরম হয়ে যায়, এবং তারপর তারা তাদের যে হিটটা তারা অ্যাবজর্ব করলো সেটা আবার খুব তাড়াতাড়ি রিফ্লেক্টও করে দেয়। অর্থাৎ তোমার কোনো পার্টিকুলার কম্পাউন্ড যদি খুব পোলার টাইপের না হয়, তাহলে তো মাইক্রোওয়েভের সাথে সে মাইক্রোওয়েভে ইন্টারাক্ট করতে পারে না, গরম হবে না, অর্থাৎ এনার্জি ট্রান্সফারটা এফিশিয়েন্ট হবে না। তাদের ক্ষেত্রে সাসেপ্টারটা খুব কাজে লাগে, কারণ সাসেপ্টারটা নিজে গরম হয়ে যায়, গরম হওয়ার পরে তার পাশে থাকা মলিকিউলগুলোকে সে তার হিট এনার্জিটা খুব চট করে ডিসিপেটও করে দেয়। তার ফলে মাইক্রোওয়েভের সাথে ইন্টারাক্ট করে গরম না হতে পারলেও হিট এনার্জিটা সাসেপ্টারের কাছ থেকে রিয়াক্টেন্টটা পেয়ে যায় এবং রিয়াকশানটা হয়। তো এরকম কতগুলো এক্সাম্পল আমরা এখানে দেখেছি। আচ্ছা, তারপরে যাই। তাহলে এখানে যে টলুইন ইউজ হচ্ছে, তাহলে এটা আই টোল্ড ইউ আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে তাহলে তো রেফারেন্স দেখতে হবে। সম্ভবত সামান্য একটু হয়তো টলুইন ব্যবহার করেছিল জাস্ট জিনিসটাকে ভেজানোর জন্য মেবি, কিন্তু সেক্ষেত্রেও এটাকে তুমি ট্রুলি সলভেন্টলেস রিয়াকশান বলতে পারো না। ক্লেইজেন কন্ডেনসেশন, হ্যাঁ বলো। এক্সামে এরকম কোশ্চেন আসলে ওটা ওই এক্সাম্পলটা না দেওয়াই ভালো, ওই এক্সাম্পলটা না দেওয়াই ভালো, হ্যাঁ শিওর, ওই এক্সাম্পলটা না দেওয়াই ভালো। মানে বলছে সলভেন্টলেস, অথচ সেখানে তুমি একটা সলভেন্টের নাম লিখে দিচ্ছ, কারণ টলুইন তো আর কোনো ইমাজিনেশনেই টলুইন তো ওই রিয়াকশান টেম্পারেচারে সলিড হবে না, কাজে সেটাকে সলভেন্ট বলেই ট্রিট করতে হবে, লিকুইড সলভেন্ট বলেই ট্রিট করতে হবে। এ দেখো ক্লেজেন টারশিয়ারি বিউটক্সাইড দিয়ে রিয়াকশান করছে পাউডার্ড সলিড, তো এটাও সলিড, ইন্টিমেট মিক্সচার করছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড 20 মিনিটস, ক্লেজেন কন্ডেনসেশন হয়ে গেছে। ইমিন লিঙ্কেজ ফর্মেশান, এই তোমার ওই হয় না ফিনাইল হাইড্রোজিন
সেমিকার্বাজাইড, তাদের সাথে ফিনাইল হাইড্রাজোন সেমিকার্বাজোন ডেরিভেটিভ তৈরি হয়। সিলিকা জেলের ওপরে NaOH সাপোর্ট করেছে, NaOH দিয়ে রিয়াকশান করছে, গ্রাইন্ডিং অ্যাট রুম টেম্পারেচার রিয়াকশান হয়ে যাচ্ছে। আরটা হাইড্রোজেনও হতে পারে, অ্যালকিলও হতে পারে, আর ওয়ানটা হচ্ছে অ্যারাইল কিংবা অ্যালকিল, হোয়াট এভার ইট মে বি। Aromatic electrophilic substitution, this X stands for halogens, alkyls, or even H, then it's benzene, nitro, phenyl, etc. phenyl যদি হয় তাহলে বাইফিনাইল। H beta zeolite, এইটা হচ্ছে তোমার ক্যাটালিস্ট, এবং নাইট্রিক অ্যাসিড দিচ্ছে এবং অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিচ্ছে। যেহেতু এরা রিয়েজেন্ট, লিকুইড রিয়েজেন্ট বলে এদেরকে ধরা হচ্ছে, এদেরকে আমরা সলভেন্ট বলছি না। নাইট্রেশন হচ্ছে, নাইট্রেশন ডিপেন্ড করছে যে এক্সের নেচারটা কী তার উপরে। এক্স যদি হ্যালোজেন হয় তাহলে এটা অর্থোপ্যারা মিক্সচার হবে, যদি নাইট্রো হয় তাহলে এটা মেটা কম্পাউন্ডটা মেজর তৈরি হবে। তারপরে কতগুলো রিডাকশান আছে, সোডিয়াম বোরোহাইড্রেট 10 ইকুইভ্যালেন্ট দিয়ে রিডাকশান, অকেশনাল মিক্সিং অ্যান্ড গ্রাইন্ডিং অ্যাট রুম টেম্পারেচার, 5 দিন ধরে রিয়াকশান হচ্ছে। অফকোর্স দিস লুকস ভেরি ইনএফিশিয়েন্ট, তার কারণ 5 days ধরে রিয়াকশান হচ্ছে, বাট দিজ আর দ্য ভেরি ফার্স্ট এক্সাম্পলস অফ সলিড ফেজ রিয়াকশান। লোকে এই সময় এখান দিয়ে বুঝেছিল যে সলিড ফেজেও রিয়াকশানটা করা যাবে। এখানে আমরা লিথিয়াম ক্লোরাইড দিয়ে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে রিয়াকশান করছি। এটা HSBM মানে হচ্ছে হাই স্পিড বল মিলিং, ঠিক আছে? বল মিল মানে হচ্ছে যেটাতে মেকানো কেমিস্ট্রি করা হয়, যেটাতে একটা বেসিক্যালি একটা মানে জিনিসটাকে গুঁড়ো করে ধুলো বানিয়ে মিশিয়ে দেওয়ার একটা কল। তো সেটার হাই স্পিড ভ্যারিয়েশন আছে। সেই বল মিলটা যদি হাই স্পিড বল মিলে রিয়াকশান করা হয় তাহলে এখানে দেখো, এখানে তোমার রিডাকশান হয়ে, এস্টারটা রিডাকশান হয়ে প্রাইমারি অ্যালকোহলে কনভার্ট হয়ে যাচ্ছে। তুমি X = ব্রোমিন, নাইট্রো, OMe ইত্যাদি অনেক কিছুই নিতে পারো। প্যালাডিয়াম কমপ্লেক্স দিয়ে ডোপ করা আছে সিনামিক অ্যাসিডকে, সেখানে হাইড্রোজেন 1 বার দিয়েছে, তার মানে এটা বেসিক্যালি সলিড আর এটা বেসিক্যালি গ্যাস, তার মানে এটা গ্যাস সলিড রিয়াকশান, এবং এখানে কোনো সলভেন্ট কিন্তু ইউজ করা হলো না। সেখানে কেমোসিলেক্টিভলি কার্বন কার্বন ডাবল বন্ড ইজ রিডিউসড, বেঞ্জিন রিংয়ের কিছু হয়নি এবং কার্বক্সিলিক অ্যাসিডেরও কিছু হয়নি। তারপরে একটা লং চেন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, যার মাঝখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, সেটাকেও আমরা গ্যাস সলিড রিয়াকশানের মাধ্যমে রিডাকশান করতে পেরেছি। There are examples of oxidation as well. This is a Baeyer-Villiger oxidation. MCPB এ সলিড MCPB আর সলিড কম্পাউন্ড বা লিকুইড কিটোন দিয়ে রিয়াকশান হচ্ছে, অকেশনাল মিক্সিং অ্যান্ড গ্রাইন্ডিং রিয়াকশান হয়েছে। এই R1টা নির্ভর করছে, R1টা যদি টারশিয়ারি বিউটাইল হয় তাহলে এটা হবে, R1টা যদি ফিনাইল হয়, এটা যদি মিথাইল হয় তাহলেও এটা হবে। আবার যদি R1টা যদি সে মিথাইল হয় আর আরটা যদি সেকেন্ডারি হয় তাহলে উল্টো কম্পাউন্ডটা হবে। সেটা ডিপেন্ড করছে, তুমি সেইভাবে Baeyer-Villiger এক্সাম্পলটা দেখে নিও যে কোনটার ক্ষেত্রে কী হয়। দিস ইজ অ্যান অক্সিডেশন অফ আলফা হাইড্রক্সি কিটোন লাইক বেনজয়েন। বেনজয়েন থেকে বেনজিল তৈরি হচ্ছে ম্যাগনেটিক স্টারিংয়ের মাধ্যমে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে। এই জায়গাটাতে আমরা একটা টাংস্টেট এবং ইউরিয়া হাইড্রোজেন পারঅক্সাইড পাউডার ব্যবহার করছি একটা সাইক্লোঅক্টিনের ইপক্সিডেশনের জন্য। ওই ইউরিয়া হাইড্রোজেন পারঅক্সাইড কমপ্লেক্সটা, এটা বেসিক্যালি একটা পাউডার এবং পাওয়ারফুল অক্সিডেন্ট। এই রিয়াকশানটার নাম কি বলতে পারবে? এটা তুমি NaOH H2O2 দিয়ে করেছো, ডাকিন রিয়াকশান, কারেক্ট। কী হবে এখানে? CHOর জায়গায় O C ডাবল বন্ডেড H হবে, অর্থাৎ ফর্মেট এস্টার হবে। এই আন্ডার দিস রিয়াকশান কন্ডিশন দিস উইল বি অক্সিডাইজড। সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন তৈরি, সেটা অনেকভাবে করা যায়। দেখো PCC দিয়ে করা যায়, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। কোনো সলভেন্ট দিচ্ছি না। জেনারেলি PCCতে কী সলভেন্ট ইউজ করে মনে আছে? ডাইক্লোরোমিথেন বা এই জাতীয় জিনিস ব্যবহার করে না? তো PCCতে ডাইক্লোরোমিথেন ইউজ করে। তো এখানে ডাইক্লোরোমিথেন দিচ্ছে না, জাস্ট মাইক্রোওয়েভ দিয়ে রিয়াকশান করে দিচ্ছে। KMNO4 অ্যাডজর্বড অন অ্যালুমিনা রিয়াকশান করছে, গ্রাইন্ডিং অ্যাট রুম টেম্পারেচার, উইদিন 5 minutes রিয়াকশান হয়ে যাচ্ছে। এখানে একটা বেঞ্জাইলিক হাইড্রোকার্বনকে অক্সিডাইজ করেছে বেঞ্জাইলিক পজিশনে, K10 ক্লে অর্থাৎ মনমোরিলোনাইট ক্লে ব্যবহার করেছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজ +7 তোমার অক্সিডেন্ট, ম্যাগনেটিক স্টারিং হয়ে গেছে রিয়াকশান। সোডিয়াম ডাইক্রোমেট ডাইহাইড্রেট ইউজ করেছে, মেকানিক্যাল শেকিং, অ্যান্ড দিস হ্যাজ অক্সিডাইজ দি সেকেন্ডারি অ্যালকোহল টু দ্য করেসপন্ডিং কিটোন। এগুলো এত তোমার মনে রাখতে হবে না, আমি বারবার বলছি, কয়েকটা জিনিস মনে রেখো, কয়েকটা মনে রেখো, তাহলেই হবে। তারপর দেখা একটা এস্টারিফিকেশান রিয়াকশান, একটা ফেনলের এস্টারিফিকেশান করা হচ্ছে, যেখানে ফেনলটা হাইলি সাবস্টিটিউটেড হতে পারে, ডিফারেন্ট সাবস্টিটিউশন থাকতে পারে। P2O5 সিলিকা মানে মিডিয়ামে সলভেন্টলেস রিয়াকশান, কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে এস্টারিফাই করা হচ্ছে।
এইবারে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশানে এসেছি, যার মধ্যে প্রথম রিয়াকশানটা তোমার নিজের করা, এই যেটা বললাম একটু আগে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে গ্রাইন্ড করে তারপর ওয়াটার বাথে গরম করে তারপর কি করে, তার মধ্যে অ্যাসিড দিয়ে দেয় না, দিলে ওটা ঠান্ডা করলে প্রেসিপিটেট পড়ে, ফিল্টার করে নেয়, সেটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তুমি মাইক্রোওয়েভেও গরম করতে পারো। এখানে একটা ওয়াগনার মিরুইন রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, দিস কার্বন ইজ দ্যাট ওয়ান, এবং ফর শিওর এই জায়গাতে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, কারণ এইখানে যদি HBr, এটা সলিড গ্যাস রিয়াকশান, এটা সলিড আর এটা গ্যাস, তো সেই যে রিয়াকশানটা হচ্ছে ইভাকুয়েটেড ফ্লাস্কের মধ্যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, তুমি ক্যাম্ফিনের সাথে রিয়াকশান করছো গ্যাসকে, HBr গ্যাসের, তো যদি কোনো রিঅ্যারেঞ্জমেন্ট না হতো তাহলে ব্রোমিনটা এইখানে ঢুকতো, একটা ব্রোমিন হতো আর সেই কার্বনেই মিথাইল থাকতো, রিজিও সিলেক্টিভ মার্কোনিকভ অ্যাডিশন হতো, এইখানে ঢুকতো, তা তো ঢোকেনি, ঢুকেছে কি মিথাইল যে কার্বনে আছে ব্রোমিন সেই কার্বনে ঢুকেছে না, তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। আইসোবোরনাইল ক্লোরাইড বা আইসোবোরনাইল ব্রোমাইডের ক্ষেত্রে HBr ইউজ করেছি, তাহলে আইসোবোরনাইল ব্রোমাইড হবে। পিনাকলন দেখো, টসিক অ্যাসিড, সলিড অ্যাসিড টসিক অ্যাসিড দিয়ে রিয়াকশান করছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, 2.5 ঘন্টা, দু রকমের প্রোডাক্ট তৈরি হচ্ছে, দুটোই হওয়ার কথা। এখানে কার্বোক্যাটায়ন এখানে হবে, তো এটা বেরোবে, তাই তো ডাবলি বেনজাইলিক, তাহলে এখানে প্লাস চার্জ, একবার আর মাইগ্রেট করবে, একবার H মাইগ্রেট করবে, মিক্সচার হয়। তারপর দেখো সিম্পল পিনাকল থেকে পিনাকোলোন, অ্যালুমিনিয়াম 3+ দেওয়া মনমোনিলনাইট ক্লের মধ্যে মাইক্রোওয়েভ দিয়ে রিয়াকশন হচ্ছে 15 মিনিটসের মধ্যে। বেকম্যানগুলো চিনতে পারছো? বেকম্যান, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে বুঝতে পারছো যে এখানে R1 মাইগ্রেট করবে, হ্যাঁ অ্যান্টি, দেখো ফেরিক ক্লোরাইড দিয়েছে, মর্টারে গ্রাইন্ড করে রিয়াকশান হচ্ছে, 1.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড টাইম লাগে। সেই রিয়াকশানে যদি কেটেন ক্লে দিয়ে করো মাইক্রোওয়েভ দিয়ে, তাহলে 7 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। ক্লেজেন, এই ক্লেজেনটাতে এই যে ছোট্ট এই যে এটা দেখতে পাচ্ছ না, এটা একটু আগে কম্বিনেটোরিয়াল কথা বলছিলাম, এরকম একটা বিড মেরিফিল্ড রেজিনের সাথে ট্যাগ করা আছে, এইখানে একটা অ্যালাইল ইথার আছে, যেটাকে মাইক্রোওয়েভে 15 থেকে 20 মিনিট গরম করলে এই গ্রুপটা মাইগ্রেট করে এখানে চলে আসে অর্থ পজিশনে, ঠিক আছে? চিনতে পারছো ক্লেজেনকে? হ্যাঁ স্যার। তারপর আরও আছে, এ দেখো এই পার্টে এ এখানে গেছে, এ এখানে গেছে, মাইক্রোওয়েভে 5 মিনিটের মধ্যে রিয়াকশান হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তারপর একটা এলিমিনেশন রিয়াকশান দিয়েছি, খুব সিম্পল, একটা টারশিয়ারি অ্যালকোহল, ঠিক আছে, বেনজাইলিক আবার, ডেসিকেটার ফিল্ড উইথ HCl গ্যাস, তাহলে এখানে কোনো সলভেন্ট আছে কি? না, 5 ঘন্টা সময় লাগছে, তো কী রিয়াকশান এটা? এটা E1 তো নাকি? OH2+ হবে, তারপর কী হবে? কার্বোক্যাটায়ন হবে, বেনজাইলিক কার্বোক্যাটায়ন হবে, তারপর কী হবে? H+ ছেড়ে দেবে, হ্যাঁ ওটা তৈরি হবে। এবার এখানে মিক্সচার হবে, মানে ডায়াস্টেরিক আইসোমার হতে পারে, কিন্তু আমি আর একটাই লিখেছি আর কি, যদি R = ফিনাইল হয় তাহলে ডায়াস্টেরিক আইসোমারিজমের কোনো প্রশ্ন নেই, কারণ দুটো একই হয়ে যাচ্ছে একই দিক। ফাইনালি সলভেন্টেস রিয়াকশান যখন মাইক্রোওয়েভ দিয়ে করা হয় তার 3 রকমের ভ্যারাইটি আমরা দেখি। একটা হচ্ছে নিট রিয়াক্ট্যান্ট, যার মধ্যে একটা অ্যাটলিস্ট পোলার, যেটা মাইক্রোওয়েভ রেডিয়েশনকে পিক আপ করতে পারে, যেমন একটা প্যালনর সিনথেসিস দেখি, যেটা 1,4 ডাইকার্বনিল হেক্সেন 2,5 ডাইওন, তার সাথে একটা প্রাইমারি অ্যামিনের রিয়াকশান, উইদিন মিনিটস মাইক্রোওয়েভের মধ্যে রিয়াকশান হয়ে যাচ্ছে। নিট রিয়াক্ট্যান্টস আছে, কিন্তু সেটাকে আমরা সাপোর্ট করছি কোনো একটা ড্রাই মিডিয়ার ওপরে, যেমন ক্লেফেনটা হচ্ছে আয়রন 3 নাইট্রেট দিয়ে ডোপ করা আছে K10 মনমোডিলোনাইটকে, মাইক্রোওয়েভ দিয়ে রিয়াকশান, সেকেন্ডারি অ্যালকোহল বিং অক্সিডাইজ টু সেকেন্ডারি অর প্রাইমারি অ্যালকোহল বিং অক্সিডাইজ টু করেসপন্ডিং কিটোন অ্যান্ড অ্যালডিহাইড, এখানে কোনো ওভার অক্সিডেশন টু কার্বক্সিলিক অ্যাসিড আমরা দেখতে পাই না। আরেকটা সলিড ফেজের রিয়াকশানের অনেক সময় পিটিসি ব্যবহার করা হয়, যেমন এখানে একটা পিটিসি ইউজ করা হয়েছে অ্যালিকোয়াট 336, তুমি এটা চেহারা দেখতে পারো, এটা বেসিক্যালি ইটসেলফ এটা একটা পিটিসিও বটে, আবার এটা একটা আয়নিক লিকুইডও বটে। আমরা এই জায়গাটাতে এটা কার্বক্সিলেট আয়নের অ্যালকাইলেশন করছি, এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড তো, হ্যাঁ স্যার, তাহলে SN1 হতে পারে, SN2 হতে পারে তো। তার মানে অ্যালকাইলেশন অফ কার্বক্সিলেট পসিবল, তাহলে তোমার প্রোডাক্ট কী হলো? প্রোডাক্টটা কি? এস্টারিফিকেশন হয়েছে। এই এক্সাম্পলটা বহু পুরনো এক্সাম্পল, এবং মাইক্রোওয়েভ নিয়ে যিনি কাজ করেছিলেন
একজন ক্যানাডিয়ান সায়েন্টিস্ট ছিলেন লুপি বলে, এটা তার কাজ। সেই পেপারে আরও অন্য কাজও ছিল, সেগুলো আমি আর লিখিনি। ঠিক আছে, সো মাইক্রোওয়েভ অ্যাসিস্টেড রিয়াকশান ইন আ সলভেন্টলেস ম্যানার, কারণ সলভেন্টলেস ম্যানারে মাইক্রোওয়েভ রিয়াকশান করাটা ইজি যদি তোমার কম্পাউন্ড লিকুইড না হয়। কারণ সলভেন্ট টলভেন্ট থাকলেই কী হয়, তোমাকে মাইক্রোওয়েভ ভেসেলের মধ্যে বসে এই রিয়াকশান করতে হয়, নাহলে তুমি ওপেন ভেসেলে অনেক সময় রিয়াকশানটা করে ফেলতে পারো, সলিড ফেজ যদি হয়। সেই জন্য সবসময় চেষ্টা করে যাতে কম হ্যাসেলে রিয়াকশানটা করে ফেলা যায়। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? আমাদের কিন্তু আর একটাই টপিক বাকি রইল, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে সাস্টেনেবল কেমিস্ট্রির সাথে গ্রিন কেমিস্ট্রি রিলেশন। সেটা পড়লে আমাদের অফিসিয়ালি সিলেবাস শেষ। এনি কোয়েশ্চেন্স ফ্রম ইউ? নো স্যার। ওকে, সো আমি রেকর্ডিং বন্ধ করে